ওয়েলকাম স্টুডেন্ট। আমি তোমাদের ইউপিএসসি সিলেবাসের এবং ডাব্লিউবিসিএস সিলেবাসের কম্পারেটিভ পলিটিক্সের উপর বিভিন্ন ভিডিও তৈরি করছি, কয়েকদিন ধরে করছি, এবং এগুলোতে তোমরা দেখছো যে ইংল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য, ফ্রান্সের সংবিধানের বৈশিষ্ট্য, সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য সব আলাদা আলাদা ভিডিওতে আছে। এখন এগুলো জানার একটাই উদ্দেশ্য, যেটা হলো যে কয়েকটা দেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে যদি আমরা জানতে পারি আলাদা আলাদা ভাবে, তাহলে এই সংবিধানগুলির মধ্যে কম্পেয়ার বা তুলনামূলক আলোচনা, কম্পারেটিভ যে স্টাডি, সেটা আমাদের করতে সুবিধা হবে। আমি কম্পারেটিভ স্টাডির উপরে আলাদা ভিডিও বানাবো। সেখানে মার্কিন রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি, তোমার সুইজারল্যান্ডের সর্বোচ্চ শাসক, ইংল্যান্ডের রাজা বা রানী, এদের মধ্যে তুলনামূলক আলোচনা করব, এবং এখনো আমি যেগুলো আলোচনা করছি বৈশিষ্ট্যে, সেখানে তুলনামূলক আলোচনা করছি। তা আজকের আমার ভিডিওতে আলোচনা করব আলাদা একটা বিষয়ের উপরেই, সেটা হলো ফ্রান্সের তোমার রাষ্ট্রপতি বা ফ্রান্সের রাষ্ট্রপ্রধান, তোমার রাষ্ট্রপতি সম্পর্কে। দেখো, আমরা ভারতের ক্ষেত্রে দেখেছি যে ভারতের সর্বোচ্চ শাসক রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি, আর প্রকৃত শাসক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা। এখানে সংসদীয় গণতন্ত্র আছে, তাই এখানে নিয়মতান্ত্রিক সর্বোচ্চ শাসকের অবস্থান আমরা ভারতের ক্ষেত্রে দেখেছি। আবার ইংল্যান্ডের ক্ষেত্রে দেখো যে সেখানেও সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। ইংল্যান্ডের সর্বোচ্চ শাসক রাজা বা রানী, আর তার নামেই প্রকৃত শাসক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা শাসন কার্য পরিচালনা করেন। তাহলে আমরা এই সব দেশে দেখছি সরকার প্রধান একজন, প্রধানমন্ত্রী সরকারের প্রকৃত শাসক, আর অন্যদিকে নিয়মতান্ত্রিক শাসকের অবস্থান আমরা দেখছি। কিন্তু ফ্রান্সে সংসদীয় গণতন্ত্র এবং রাষ্ট্রপতি শাসিত সরকার উভয় সরকারের বৈশিষ্ট্যকে গ্রহণ করা হয়েছে ফরাসি শাসন ব্যবস্থাতে এবং রাজনীতিতে। এবং লেটেস্ট যে ফরাসি সংবিধান, সেটা হলো 1958 সালের 5th রিপাবলিক কনস্টিটিউশন, অর্থাৎ পঞ্চম সাধারণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক সংবিধান। এই সংবিধানে রাষ্ট্রপতিকে তোমার উভয়ের সংমিশ্রণে আমরা আলোচনা করব, অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের প্রেক্ষাপটে আমরা ফরাসি দেশের যে মন্ত্রিসভা আছে, কাউন্সিল অফ মিনিস্টার আছে, সেখানে প্রধানমন্ত্রী রয়েছে, তার সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপটে আমরা মার্কিন রাষ্ট্রপতিকে আলোচনা করব। আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্যকেও গ্রহণ করা হয়েছে। উভয়ের প্রেক্ষাপটে আমরা আজকে ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে আজকে আলোচনা করব। ফ্রান্সের রাষ্ট্রপতিকে ফরাসি জাতি মানে কি, প্রত্যেকটা দেশের জনগণকে সমষ্টিগতভাবে জাতি বলা হয়, নেশন বলা হয়, অর্থাৎ ফরাসি যে নেশন, সেই নেশনের প্রতীক বা সিম্বল হলেন ফরাসি দেশের রাষ্ট্রপতি। তো ফরাসি দেশের রাষ্ট্রপতির এই সম্পর্কে এই যে বক্তব্য, এটা 1958 সালের পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধানে উল্লেখ আছে। ফ্রান্সের রাষ্ট্রপতিকে ফ্রান্সের জাতীয় স্বাধীনতার মানে ফ্রান্সের দেশের স্বাধীনতার স্বাভাবিক অবস্থায় বেশ কিছু ক্ষমতা ফরাসি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত আছে। ফরাসি শাসন ব্যবস্থার স্তম্ভ বলা হয় ফরাসি দেশের রাষ্ট্রপতিকে। ফরাসি রাষ্ট্রপতিকে আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির তুলনায় কিছু কিছু ক্ষেত্রে বেশ ক্ষমতা ভোগ করেন
ফরাসি দেশের রাষ্ট্রপতি স্বেচ্ছাধীন ক্ষমতা আছে। পাশাপাশি আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভার যে মন্ত্রিসভা অর্থাৎ ক্যাবিনেট সভা, তার কোনো ক্ষমতা নেই, কিন্তু ফরাসি দেশের জাতীয় সভা, উচ্চ পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় সভা, ন্যাশনাল অ্যাসেম্বলি, তা সেখানে যে মন্ত্রিসভা গঠিত হয় সেই মন্ত্রিসভার হাতে ব্যাপক ক্ষমতা আছে। কিন্তু অদ্ভুত ধরনের একটা সংমিশ্রণ আমরা ফরাসি দেশের শাসন ব্যবস্থাতে লক্ষ্য করব। মার্কিন যুক্তরাষ্ট্রের তাহলে রাষ্ট্রপতিকে আমরা আনলিমিটেড ক্ষমতার অধিকারী বলতে পারি, অসীম ক্ষমতার অধিকারী বলতে পারি। আবার তাকে আমরা একদিকে প্রকৃত ক্ষমতার অধিকারী বলতে পারি, অন্যদিকে তাকে অসীম ক্ষমতার অধিকারী বলতে পারি। অসীম ক্ষমতার অধিকারী আমি ইতিপূর্বে বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির তুলনায় কিছু কিছু ক্ষেত্রে তোমার ফরাসি রাষ্ট্রপতি ব্যাপক ক্ষমতা ভোগ করেন। আবার প্রকৃত যে ক্ষমতা, প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, যে একদম ক্ষমতাহীন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেটের মতো তা নয়। ফরাসি দেশের কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ প্রাইম মিনিস্টারের নেতৃত্বে পরিচালিত। ফরাসি দেশের মন্ত্রিসভা মন্ত্রীদের নিয়োগ করেন রাষ্ট্রপতি, এখানে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা আছে। কিন্তু কিন্তু আমেরিকার ক্যাবিনেটের সদস্যদেরও রাষ্ট্রপতি নিয়োগ করেন, কিন্তু নিয়োগ করলেও ফরাসি দেশের যে ক্যাবিনেট, ফরাসি দেশের মন্ত্রিসভার ক্ষমতা বেশি মার্কিন মন্ত্রিসভার থেকে। ফরাসি দেশের বা ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমত আমরা ফ্রান্সের রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা নিয়ে আলোচনা করব। শাসন সংক্রান্ত ক্ষমতা আলোচনা করতে গিয়ে তোমরা এটা ভাববে যে ভারতবর্ষের রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা তোমরা জানো, 12-এ পড়েছো, তার যা পয়েন্ট আছে এখানেও তাই পয়েন্ট হবে। আবার আমেরিকার রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা সেই একই বিষয় আছে, আমরা এখানে তুলনা করে আলোচনা করতে পারবো এবং আমরা ভেবে নিয়ে ফরাসি দেশের রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে আলোচনা করব। এটা হেডলাইন হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা। ফ্রান্সের রাষ্ট্রপতিকে একদিকে রাষ্ট্রের প্রধান বলা হয়, অন্যদিকে ফ্রান্সের রাষ্ট্রপতিকে সরকারের প্রধান বলা হয়। ফ্রান্সের রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা ব্যাপক ক্ষমতা এবং তিনি গুরুত্বপূর্ণ ক্ষমতা ও ভূমিকা পালন করেন। ফ্রান্সের শাসন সংক্রান্ত ক্ষমতাগুলিকে আমরা পয়েন্ট আকারে তুলে ধরব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রান্সের যিনি রাষ্ট্রপতি তিনি ফ্রান্সের প্রধান মুখপাত্র, তিনি সরকারের প্রধান মুখপাত্র। ফ্রান্সের রাষ্ট্রপতি হলেন ফরাসি সরকারের প্রধান মুখপাত্র। কি হিসাবে? ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় সভা, ন্যাশনাল অ্যাসেম্বলি সরকারের যে সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্তকে ফরাসি রাষ্ট্রপতি প্রভাবিত করতে পারেন। ফরাসি রাষ্ট্রপতি মন্ত্রিসভার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারেন। ফরাসি রাষ্ট্রপতি মন্ত্রীদের কিসের জন্য প্রভাবিত করতে পারেন? মন্ত্রীদের তিনি নিয়োগ করেন, প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অন্যান্য মন্ত্রীদের ফরাসি রাষ্ট্রপতি নিয়োগ করেন। এটা হচ্ছে ফরাসি দেশের রাষ্ট্রপতি সরকারের মুখপাত্র হিসাবে ভূমিকা। নাম্বার 2, পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধানের 8 ধারায় বলা হয়েছে যে ফরাসি দেশের মন্ত্রিসভার মধ্যমণি, সরকারের প্রধানমন্ত্রী তাকে এবং অন্যান্য মন্ত্রীদের ফরাসি রাষ্ট্রপতি নিয়োগ করেন। ফরাসি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পেশ করবেন। 3 নাম্বার, 15 ধারায় বলা হয়েছে, অর্থাৎ পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধানের ধারা আমরা বলছি, 15 ধারায় কথা বলা হয়েছে যে ফ্রান্সের রাষ্ট্রপতি সামরিক বাহিনীর প্রধান। ফ্রান্সে 3টি বাহিনী আছে, স্থলবাহিনী আছে, জলবাহিনী অর্থাৎ নৌবাহিনী এবং আকাশ বাহিনী আছে, বায়ুসেনা আছে। এই 3
সেনাবাহিনীর সর্বাধিক এই নায়ক হলেন ফরাসি দেশের রাষ্ট্রপতি। এটা ভারতের সঙ্গে তুলনা করা যায়। ভারতের রাষ্ট্রপতি হলেন সেনা বাহিনীর সর্বাধিনায়ক, মার্কিন রাষ্ট্রপতি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সর্বাধিনায়ক। এখানে সংবিধানের 15 ধারা অনুযায়ী ফ্রান্সের সামরিক বাহিনীর প্রধান হলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি জাতীয় প্রতিরক্ষা বাহিনী রয়েছে, উচ্চতর জাতীয় প্রতিরক্ষা বাহিনী, উচ্চতর পরিষদের, জাতীয় প্রতিরক্ষাকে উচ্চতর পরিষদ পরিচালনা করে। সেই উচ্চতর পরিষদের সদস্যদের ফ্রান্সের রাষ্ট্রপতি নিয়োগ করেন। সামরিক বড় বড় আমলা রয়েছেন, সেই আমলাদের ফরাসি রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। পরমাণু অস্ত্র ব্যবহার করার নির্দেশ ফ্রান্সের রাষ্ট্রপতি দিতে পারেন। 4 নম্বর, শাসন সংক্রান্ত ক্ষমতার মধ্যে রাষ্ট্রপতির অন্যতম ক্ষমতা পররাষ্ট্র নীতি সম্পর্কিত ক্ষমতা। পররাষ্ট্র ক্ষেত্রে বিদেশের সঙ্গে সন্ধি করার ক্ষেত্রে, বিদেশের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে ফরাসি দেশের রাষ্ট্রপতির ব্যাপক ক্ষমতা আছে। ফরাসি দেশের রাষ্ট্রদূত বিদেশে পাঠান রাষ্ট্রপতি, আবার বিদেশ থেকে যেসব রাষ্ট্রদূত ফ্রান্সে আসেন তাদেরকে গ্রহণ করেন ফ্রান্সের রাষ্ট্রপতি। দেখো, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কোনো প্রশ্ন বা বিতর্ক দেখা দিলে সেই চুক্তি সংক্রান্ত বিষয় সেটা তিনি গণভোটে দিতে পারেন। আমরা সুইজারল্যান্ডের সংবিধানে গণভোটের কথা বলেছি এবং সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতন্ত্রের যে বৈশিষ্ট্য, গণভোট, গণ উদ্যোগ, গণসমাবেশ, গণপদশ্রুতির কথা উল্লেখ আছে। ফ্রান্সের ক্ষেত্রে আমরা প্রত্যক্ষ গণতন্ত্রের একটুখানি যে বৈশিষ্ট্য সেটা ফ্রান্সে লক্ষ্য করছি, যে ফরাসি দেশের বিদেশি সন্ধি চুক্তি ইত্যাদি ব্যাপারে বিতর্ক দেখা দিলে, অর্থাৎ জাতীয় সভার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রপতির বিতর্ক দেখা দিলে সেই বিষয়টা, সেই চুক্তিটা তিনি গণভোটে দিতে পারেন। এখন দেখো, গণভোটে তিনি দিতে পারেন এবং এক্ষেত্রে যে গণভোট ধরো ফরাসি রাষ্ট্রপতির পক্ষে রায় দিলে, অর্থাৎ গণভোটে পাশ হয়ে গেল সেই চুক্তি সম্পর্কিত বিষয়টা, এক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাউন্টার সাইন, প্রত্যেকটা ফরাসি দেশে যেহেতু সংসদীয় গণতন্ত্র এবং রাষ্ট্রপতি শাসিত সরকার রয়েছে, সেখানে মানে প্রত্যেকটা বিলে রাষ্ট্রপতি সই থাকবে এবং তারপরে প্রতি স্বাক্ষর বলা হয়, একে ইংরেজিতে বলা হয় কাউন্টার সাইন। এই কাউন্টার সাইন সেখানে করতে হয়। কিন্তু ফরাসি পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কোনো সন্ধি চুক্তির বিষয়ে যদি প্রশ্ন দেখা যায় জাতীয় সভার সঙ্গে, অর্থাৎ ফ্রান্সের পার্লামেন্টের সঙ্গে তাদের এই বিলটা নিয়ে যদি, এই চুক্তি নিয়ে যদি বিরোধ দেখা দেয়, তাহলে তিনি সেই চুক্তির বিষয়টাকে গণভোটে দিতে পারেন। গণভোটে পাশ হয়ে গেলে তিনি সেই বিষয়কে এই করেন। অনেক সময় কি হয় বলতো, এখানে গণভোটের নির্দেশে যেহেতু পাশ হয়ে যাচ্ছে চুক্তিটা, তাহলে এক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রীর কাউন্টার সাইন দরকার হয় না। ফ্রান্সের শাসন সংক্রান্ত ক্ষমতা হলো, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ক্ষমতা। ফ্রান্সের 2 নাম্বার মেন পয়েন্ট হচ্ছে তোমার আইন সংক্রান্ত ক্ষমতা। আমি আগেই বলেছি যে ভারতের রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা, ব্রিটেনের রাজা বা রানীর শাসন সংক্রান্ত ক্ষমতা, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা, সব পয়েন্টগুলো মিল আছে। এখানেও আমরা প্রথমে শাসন সংক্রান্ত ক্ষমতা ফরাসি রাষ্ট্রপতির আলোচনা করলাম, এবারে আমরা আলোচনা করব ফ্রান্সের রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতা। দেখো, ফ্রান্সের রাষ্ট্রপতি আইনসভার সদস্য না, কিন্তু আইনসভার যে সিদ্ধান্ত, আইনসভার যে সরকারি নীতি নির্ধারণ, এক্ষেত্রে কিন্তু ফরাসি রাষ্ট্রপতির ব্যাপক ক্ষমতা আছে। ফরাসি দেশের যে আইনসভা সেটা হলো পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় সভা। এই জাতীয় সভা ফরাসি রাষ্ট্রপতি ভেঙে দিতে পারেন। এক্ষেত্রে ফরাসি রাষ্ট্রপতিকে 2টি শর্ত মানতে হয়।
অর্থাৎ জাতীয় সভাকে ভেঙে দেওয়ার আগে, অর্থাৎ রাষ্ট্রপতি এই বিষয়ে জাতীয় সভাকে ভাঙার আগেই প্রাইম মিনিস্টারের সঙ্গে আলোচনা করবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন, প্রধানমন্ত্রীর এই পরামর্শ তিনি গ্রহণ করবেন। আর জাতীয় সভার অর্থাৎ পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ জাতীয় সভা এবং উচ্চকক্ষ সিনেটের উভয়ের পক্ষের একটা সম্মতি নেবেন, আলোচনা করবেন, সিদ্ধান্ত নেবেন। কিন্তু জাতীয় সভার সিদ্ধান্ত অর্থাৎ পার্লামেন্টের সিদ্ধান্ত এবং সেক্ষেত্রে তোমার প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা তিনি পরামর্শ তিনি নেবেন সিদ্ধান্তের ব্যাপারে, কিন্তু সেই পরামর্শ তিনি গ্রহণ করবেন কিনা, সেটা গ্রহণ করবেন কিনা, পরামর্শ নেওয়াটা বাধ্যতামূলক, পরামর্শ নেওয়াটা বাধ্যতামূলক। রাষ্ট্রপতির এখানে একটা সীমাবদ্ধতা পরামর্শ নেওয়াটা, অর্থাৎ পার্লামেন্টের উভয় কক্ষের সিদ্ধান্ত বা আলোচনার কে গুরুত্ব দেওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করাটা তা বাধ্যতামূলক, কিন্তু আলোচনার তাদের যে সুপারিশ, তাদের পরামর্শ সেটা রাষ্ট্রপতি মানতেও পারেন, নাও মানতে পারেন, এটা বাধ্যতামূলক নয়। যাই হোক, ফ্রান্সের আইনসভাকে একাধিকবার ভেঙে দেওয়ার নির্দেশ ফ্রান্সের রাষ্ট্রপতি দিতে পারেন। এক্ষেত্রে আমরা দেখছি যে ফ্রান্সের কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রিসভা, তার তুলনায় প্রধান রাষ্ট্রপতির ক্ষমতা বেশি। নেক্সট, আমরা আইন সংক্রান্ত ক্ষমতার বিষয়ে একটা পয়েন্ট আমরা আলোচনা করলাম যে আইনসভাকে ভেঙে দেওয়ার ক্ষমতা ফ্রান্সের রাষ্ট্রপতি আছে। 2, আইনসভার উভয় কক্ষের যে বিল, সেই বিল পাশ হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে আসে, রাষ্ট্রপতিকে ওই বিলটাকে আইনে ঘোষণা করতে হয় 15 দিনের মধ্যে। 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি ঘোষণা করবেন যে এটা আইন, যেহেতু এখানে পার্লামেন্ট থেকে আসা বিল, আর 15 দিনের মধ্যে তিনি বিলটাকে আবার পুনরায় বিবেচনার জন্য বা পাঠাবেন, কিন্তু সেটা 15 দিনের মধ্যে বিবেচনার জন্য পাঠাবেন। আচ্ছা, এইবার কথা কি, সে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাহলে বিল আইনে পরিণত হবে, এই ঘোষণাটা ফ্রান্সের রাষ্ট্রপতি দিয়ে থাকেন। 3 নম্বর, আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে 3 নম্বর ক্ষমতা হচ্ছে যে কতগুলি বিলে রাষ্ট্রপতি গণভোটে জন্য পাঠাতে পারে। কতগুলো বিল, সব বিলে নয়, কতগুলো বিল গণভোটের জন্য পাঠাবে। গণভোটে যেই বিলটা পাশ হয়ে যেতে পারে, পাশ হওয়ার পরে তিনি ওই বিলটাকে তোমার আইন বলে ঘোষণা করবেন। এখন এক্ষেত্রে গণভোট থেকে পাশ হওয়ার পরে বিলের কপিতে রাষ্ট্রপতি সই থাকবে, কিন্তু বিলের কপিতে প্রধানমন্ত্রীর কোনো সই থাকবে না, অর্থাৎ এক্ষেত্রে তোমার কাউন্টার সাইন দরকার নেই প্রধানমন্ত্রী। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি আইন সংক্রান্ত বিল পাশের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা ব্যাপক। 4 নাম্বার হচ্ছে তোমার আইন সংক্রান্ত ক্ষমতা, এটা বাণী বা মেসেজ রাষ্ট্রপতি জাতীয় সভাতে পাঠাতে পারেন বা উভয় কক্ষেই পাঠাতে পারেন, অর্থাৎ পার্লামেন্টে বাণী পাঠানোর ক্ষমতা, এটা আইন সংক্রান্ত ক্ষমতা। এবার এই যে বাণীটা, মেসেজটা পাঠালেন তিনি, এই বাণীর উপরে কোনো বিতর্ক হবে না। দেখো, আইনসভার অর্থাৎ পার্লামেন্টের সদস্য নন রাষ্ট্রপতি, তিনি বাইরে থেকে মেসেজ পাঠিয়েছেন, সেই মেসেজটা নিয়ে বিতর্ক হবে না। পার্লামেন্টকে তোমার কি বলবো, পার্লামেন্ট প্রেসিডেন্টকে, এক্ষেত্রে আমি একটা কথা বলবো, এক্ষেত্রে প্রেসিডেন্ট পার্লামেন্টকে প্রভাবিত করতে পারে। কেন প্রভাবিত করতে পারে? তার কারণ পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় সভার প্রধানমন্ত্রীকে তিনি নিয়োগ করেন, আবার অন্যান্য মন্ত্রীকেও রাষ্ট্রপতি নিয়োগ করেন। তাই এক্ষেত্রে মেসেজ যেটা পাঠালেন, সেক্ষেত্রে জাতীয় সভাকে প্রেসিডেন্ট প্রভাবিত করতে পারেন। তাহলে এবার 5 নাম্বার, আইন সংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে 5 নাম্বার ক্ষমতা হচ্ছে যে সাধারণ আইন পাশের ক্ষেত্রে এমন হতে পারে যে এই সাধারণ আইনের সঙ্গে সাংবিধানিক বৈধতা বিষয়টা আছে কি নেই, এইরকম প্রশ্ন দেখা দিল। সাধারণ আইন পাশে সাংবিধানিক বৈধতা আছে কি নেই সে বিষয়ে
দেখা যায় যে প্রশ্ন দেখা দিলে সেটা সাংবিধানিক পরিষদে, উচ্চতর সাংবিধানিক পরিষদে পাঠাতে হয়। উচ্চতর সাংবিধানিক পরিষদের সদস্যদের কে নিয়োগ করেন? উচ্চতর সাংবিধানিক পরিষদের সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাংবিধানিক পরিষদের মতামত নেবেন রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের ক্ষেত্রে, কিন্তু এই মতামত নেওয়াটা বাধ্যতামূলক, কিন্তু মতামত গ্রহণ করাটা বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে ফরাসি রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের ক্ষেত্রে তোমার স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করতে পারে। আইনসঙ্গত ক্ষমতার মধ্যে 6 নম্বর ক্ষমতা আইন সংক্রান্ত ক্ষমতা। এটা ফরাসি দেশের রাষ্ট্রপতি স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তিনি বিশেষ অধিবেশনে ডাক দিতে পারেন। বিশেষ অধিবেশন আন্তর্জাতিক পরিস্থিতি অনুযায়ী তিনি ডাকতে পারবেন। তাহলে আমরা দেখছি যে ফরাসি দেশের রাষ্ট্রপতির যে আইন সংক্রান্ত ক্ষমতা, সেটা কিন্তু ভারতের রাষ্ট্রপতির মতো নিয়মতান্ত্রিক ক্ষমতা না, আবার ইংল্যান্ডের রাজা বা রানীর মতো নিয়মতান্ত্রিক আইন সংক্রান্ত ক্ষমতা না। এখানে অনেক ক্ষমতাই রাষ্ট্রপতির আছে, একথা অনস্বীকার্য। 3 নাম্বার মেন পয়েন্ট। তাহলে প্রথম হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা আলোচনা করলাম। দ্বিতীয় মেন পয়েন্ট হচ্ছে তোমার আইন সংক্রান্ত ক্ষমতা ফ্রান্সের রাষ্ট্রপতি। ফ্রান্সের রাষ্ট্রপতির 3 নাম্বার ক্ষমতা হচ্ছে বিচার সংক্রান্ত ক্ষমতা। বিচার সংক্রান্ত ক্ষমতা ফ্রান্সের রাষ্ট্রপতির ব্যাপক এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের যে স্বাধীনতা রক্ষা, সেটা দায়িত্ব হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতি। গণতন্ত্রের নিয়মই হলো বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে। বিচার বিভাগ রাজনীতির দ্বারা প্রভাবিত হবেন না, শাসক শ্রেণীর দ্বারা প্রভাবিত হবেন না, বিচার বিভাগ সম্পদশালী শ্রেণীর দ্বারা প্রভাবিত হবেন না। বিচার বিভাগ নিরপেক্ষভাবে কাজ করবেন। এক্ষেত্রে নিরপেক্ষভাবে কাজ করছে কিনা এটা ফরাসি রাষ্ট্রপতি দেখবেন। ফরাসি রাষ্ট্রপতি যে বিচার বিভাগে উচ্চতর পরিষদ গঠিত হয়, বিচার বিভাগে উচ্চতর পরিষদের সদস্যদের ফরাসি রাষ্ট্রপতি নিয়োগ করেন। এক্ষেত্রে 9 জন সদস্য তিনি নিয়োগ করতে পারেন। এক্ষেত্রে তার বিচার সংক্রান্ত ক্ষমতা গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, ফরাসি রাষ্ট্রপতি অপরাধীদের ক্ষমা করতে পারেন, অপরাধী শাস্তি কমিয়ে দিতে পারেন, অপরাধীর শাস্তি একদম মুকুব করে দিতে পারেন। এছাড়া ফরাসি রাষ্ট্রপতির যে বিচার সংক্রান্ত ক্ষমতা, সেটা হলো যে তিনি বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকেন। 4 নাম্বার মেইন পয়েন্ট হচ্ছে সংবিধান সংক্রান্ত ক্ষমতা। ফরাসি রাষ্ট্রপতির কিছু সাংবিধানিক ক্ষমতা আছে, এটা 1958 সালের 5 নাম্বার ধারায় উল্লেখ করা আছে। একথা বলা হয় যে ফরাসি দেশের রাষ্ট্রপতি হলো সংবিধানের অভিভাবক। দেখো, ভারতীয় গণতন্ত্রের সংবিধান অভিভাবককে সুপ্রিম কোর্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অভিভাবককে সুপ্রিম কোর্ট, সংবিধানের ব্যাখ্যাকর্তাকে সুপ্রিম কোর্ট, সংবিধানের রক্ষাকর্তাকে সুপ্রিম কোর্ট। এটা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, এটা আমরা জানি। এবার এই ক্ষেত্রে আমরা দেখব ফ্রান্সের সংবিধানকে রক্ষা করবেন কে? সুপ্রিম কোর্ট নয়, সংবিধানকে রক্ষা করবেন ফরাসি রাষ্ট্রপতি। এখানে রাষ্ট্রপতি সংবিধানের অভিভাবক। সংবিধানটা অর্থাৎ যথাযথভাবে কার্যকরী হচ্ছে কিনা সেটা তিনি দেখবেন, এবং তিনি এ ব্যাপারে মধ্যস্থতার মধ্যে দিয়ে ধারাবাহিকভাবে সালিসি ব্যবস্থার মধ্যে দিয়ে এই কাজটা করবে। ফরাসি রাষ্ট্রপতি স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা, চুক্তির যথাযথ পালনের রক্ষাকর্তা হচ্ছে ফরাসি রাষ্ট্রপতি। ফ্রান্সের রাষ্ট্রপতির মানে সাংবিধানিক যে ক্ষমতা 89 ধারায় উল্লেখ আছে, তিনি সংবিধান সংশোধনে উদ্যোগ গ্রহণ করতে পারেন। তিনি সংবিধান সংশোধনের ক্ষেত্রে উভয় কক্ষের অধিবেশন ডাকতে পারেন। তিনি সেই সংবিধান সংশোধনী বিলটাকে গণভোটে পাঠাতে পারেন। গণভোটে থেকে ফেরত আসার পরে সেই বিলে তিনি সই করবেন বা বিলটা আইনে পরিণত করবেন, কিন্তু এক্ষেত্রে প্রধানমন্ত্রীর কোনো স্বাক্ষর লাগে না। যাই হোক, আমরা ফরাসি দেশের রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা দেখলাম অনেক বিষয়ে তার স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে। আমরা ফরাসি দেশের রাষ্ট্রপতিকে আমরা একথা বলবো যে নিয়মতান্ত্রিক শাসক নন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আবার পুরোপুরি ভাবে
রাষ্ট্রপতি শাসিত সরকারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী ফরাসি রাষ্ট্রপতিকে বিবেচনা করব না। আবার ভারত, ইংল্যান্ডের মতো সর্বোচ্চ শাসক, নিয়মতান্ত্রিক শাসক, তাদের সঙ্গেও আমরা ফরাসি রাষ্ট্রপতিকে তুলনা করব না। আমরা পরবর্তী ভিডিওতে ফরাসি দেশের রাষ্ট্রপতির পদমর্যাদা নিয়ে আলোচনা করব। আজকে শুধু ফরাসি রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী নিয়ে আলোচনা করলাম।